এখন আমরা লোকসভা ভোটের দিকে এগোচ্ছি এবং এখন বিজেপি রামকে বাড়াচ্ছে ধর্মে। আর আমি যাই পশ্চিমবঙ্গের অন্য বিধানসভার আগে একটা জোটে বামেরা গিয়েছিলেন। তো এরা দুজনই কিন্তু খুব কঠোর আদর্শবাদী দল, হ্যাঁ, এবং তার বড়াইও তারা করে থাকেন। আমার প্রশ্ন নির্দিষ্ট করে, তাহলে কি ভোটের সময় ধর্ম নিয়ে নির্বাচনের স্ট্যান্ড বদলে যাচ্ছে, আর ভোটের পরে যেই ভোটটা শেষ হয়ে যাচ্ছে আমরা ধর্ম নিরপেক্ষ হয়ে যাচ্ছি? সেটা তো হওয়ার কথা নয়। ঠিক ভোটের আগে আমি কাউকে কাউকে টেনে নিচ্ছি, তারপরে ভোটের পরে আমি আবার ধর্ম নিরপেক্ষতাকে ফিরিয়ে আনছি দলের মধ্যে। এটা হয় না। তাহলে কি ভারতীয় রাজনীতিতে ধর্ম নিয়ে পার্টিগুলোর স্ট্যান্ড নির্বাচনের আগে বদলাচ্ছে এবং তারপরে পাল্টে যাচ্ছে? এই প্রশ্নই আমার কাছে। আমি আরো স্পষ্ট করে বলি, ওটা ছায়া অবলম্বন করেছে। আর এখানে মঞ্চ থেকে একজন বলেছেন, সেটা ক্লিয়ার করতে হবে যে ধর্ম নিয়ে বামপন্থীদের ভূমিকা, জোট নিয়ে কাকে নিচ্ছি কাকে নিচ্ছে না। এখানে দুটো তথ্য বিকৃতি হয়েছে। এক, ওই ভিপি সিং এর সময় বাজপেয়ীকে নিয়ে জ্যোতি বসুর ছবি, ওটা আমি তো ওই সময় ছিলাম, আমার বয়সে কম যারা বলেছে, ওটা জরুরি অবস্থার পরে, যে জরুরি অবস্থা শেষ হচ্ছে তার আগে লোকসভা নির্বাচনের ডাক দেওয়া হয়েছিল। তখন ভারতীয় জনতা পার্টি তৈরি হয়নি। আমি ইতিহাসটা ঠিক করছি। ওই যে ছবিটা বারবার দেখায় ট্রোল ব্রিগেড আর কি, তার মধ্যে এখানে কয়েকজন পরে আমি জানতাম না। এক, ওটা হচ্ছে ৭৭-এ শহীদ মিনার ময়দানে জরুরি অবস্থা চলছে, কিন্তু লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে, জনতা পার্টি তৈরি হয়েছে জয়প্রকাশের নেতৃত্বে। তাতে একটা অংশ জনসংঘ ছিল, একটা অংশ কংগ্রেস ফর ডেমোক্রেসি ছিল, একটা অংশ সোশ্যালিস্ট ছিল, একটা অংশ লোক দল ছিল, যেটা চরণ সিং এর। আমরা জনতা পার্টিকে সমর্থন করেছিলাম, জনসংঘের বিলয় ঘটেছিল। আর তখন জ্যোতি বসু, বাজপেয়ী, বিজয় সিং নাহার, এরা সবাই, অশোক সেন, এরা সব ওখানে বক্তা ছিলেন, সমর গুহ সোশ্যালিস্টদের তরফ থেকে শহীদ মিনার ময়দানে। এক, আর 89-এ যেটা বলা হয় ওটা বিকৃতি, 89 সাল যেটা বলছে, সেখানে বরঞ্চ আমাদের প্রয়াস ছিল যাতে বিজেপি কিছুতেই সেন্টার স্টেজে না আসে। সি রাজেশ্বর রাও এবং EMS নবদ্বীপাদ, সিপিআই এবং সিপিআইএম এর জেনারেল সেক্রেটারি ছিলেন দুই দলের। যারা রাজনীতির ইতিহাস জানেন তারা খবর রাখবেন। তারা এটা স্পষ্ট করে ভিপি সিংকে বলেন, যদি বিজেপি থাকে তাহলে আমাদের সঙ্গে সম্পর্ক হবে না। এই জন্য জনতা পার্টিতে জনসন গিয়েছিল, কিন্তু ইতিমধ্যে বিজেপি তৈরি হয়ে গিয়েছিল 80 সালে। 89-এ যখন হয় তখন ন্যাশনাল ফ্রন্ট তৈরি হয় এবং জনতা দল তৈরি হয়। জনতা দলেও বিজেপি ছিল না, ন্যাশনাল ফ্রন্ট হয়, তাতে বিজেপি বলেন তো ফ্রন্টে থাকবে, আমরা বলি তাহলে কোনো কোয়ালিশন হবে না। তখন বিজেপিকে ন্যাশনাল ফ্রন্টের বাইরে রাখা হয়। কিন্তু যখন সরকার তৈরি হয় ভোটের সময়, তখন বিজেপি তাতে অংশীদার করতে হতে চায়। লেফটরা বলে আমরা পার্টিসিপেট করব না, শর্ত একটাই যে বিজেপি পার্টিসিপেট করতে পারবে না, তবে সমর্থন করব। সুতরাং দুজনেই বাইরে থেকে সমর্থন করা হয়েছিল, তাহলে কোয়ালিশনে নয়, জনতা দলেও নয়, ফ্রন্টেও নয়, পার্টিসিপেট করা হয়নি। এক, যারা ঘর করলো, যারা কোলে গিয়ে বসলো, যারা কংগ্রেস ভেঙে দলটা তৈরি করলো বিজেপির সঙ্গে কোয়ালিশন করার জন্য, তাদের মুখে কথাটা মানায় না। এবার তাহলে জোট আমরা কেন করলাম? এবার আমরা কেন জোট করলাম? কার কথা বললাম? আমি বলেছি আইএসএফ, নওশাদ সিদ্দিকী। জ্বালাটা কার? ভাঙড়ে আরাবুল শওকতের বিরুদ্ধে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে আছে, কিছু লোকেদের জ্বালা হচ্ছে। এখন আমরা কোনো জোটে নেই, কিন্তু ভোটের সময় করেছিলাম, আবার করতে পারি। কিন্তু এটা হচ্ছে ইসলামোফোবিয়া কোয়েশ্চেন। যেহেতু টুপি পরে, যেহেতু দাড়ি রাখে, যেহেতু জব্বা আছে, সুতরাং যেহেতু ফুরফুরা শরীফ আছে, তাহলে তো আপনি ধর্মের সঙ্গে চলে গেলেন। এটা মাথা থেকে বার করতে হবে, এইটা মাথা থেকে বার করতে হবে। আমি স্বপন দাশগুপ্তর বিরুদ্ধে আছি এই জন্য নয় যে উনি গেরুয়া পরেন। উনি গেরুয়া না পড়েও ওনার রাজনীতিটা যদি গেরুয়া বসনধারীদের পক্ষে হয়, আমি তার বিরুদ্ধে। অনেকে মুখোশ দেখে বা পোশাক দেখে করে, কিন্তু আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এখনো MLA আছে সে অ্যাসেম্বলিতে একজন, এবং বিরোধী ভূমিকা পালন করছে। কোন ইয়ারস্টিকে তাকে আপনি বলবেন যে সে সাম্প্রদায়িক রাজনীতি করছে? আমার এখন জোটসঙ্গী নয় আমরা। সুতরাং এইসব বস্তা পচা প্রশ্ন টেলিভিশন চ্যানেলে যখন সন্ধ্যাবেলা কুস্তি হয় তখন এটা চলে। এখানে একাডেমিক সেশনের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে এগুলো করা উচিত না। আবার ভবিষ্যতে আবার হতে পারে, কিন্তু এখানে নেহরুভিয়ান সেকুলারিজমের ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে। আমরা নিজেরাই কমিউনিস্টরা, ইউনাইটেড কমিউনিস্ট পার্টি যখন একসঙ্গে ছিল, যখন আলাদা হয়েছে, তখনও নেহরুভিয়ান সেকুলারিজমকে আমরা ক্রিটিসাইজ করেছি।
ক্রিটিসাইজ করেছি। এই যে রাম মন্দির প্রতিষ্ঠার দিনে গির্জায় যাব, মন্দিরে যাব মিছিল করে, গুরুদ্বারায় যাব, মাজারে যাব, এইটা হচ্ছে একটা নেহরুভিয়ান সেকুলারিজমের অপভ্রংশ। ওটাকে পড়াশোনা অধ্যাপক বলছিলেন, ওটা হচ্ছে সর্বধর্ম সমভাব। ধর্মনিরপেক্ষতা সেটা নয়, ধর্মটা হচ্ছে বিযুক্তিকরণ রাজনীতিতে। মিছিল করে নবান্নে গেলে লাঠি খাবে, মৃদুল মিদ্যা খুন হবে, আর মিছিল করে মসজিদে যাবে, মন্দিরে যাবে, গির্জায় যাবে, সে বিজেপি যাক আর তৃণমূলী যাক, আমি তার বিরুদ্ধে। মিছিল করে ধর্মস্থানে যাওয়ার কথা নয়, মিছিল করে রাজভবনে যাওয়ার কথা, পার্লামেন্টে যাওয়ার কথা এবং নবান্নে যাওয়ার কথা। সেখানে পুলিশ আটকাবে, আর এখানে ধর্মস্থানে যারা যাবে তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। এইটাই হচ্ছে যেমন অপসংস্কৃতি হয়, তেমনি অপধর্মনিরপেক্ষতা। আমরা তারও বিরুদ্ধে। আপনার প্রশ্নের আরেকটা জবাব। আপনি বলতে চাইছেন যে যখনই নির্বাচন হয় তখনই রামের কথা লোকের মনে পড়ে। আমি খালি এইটুকুই বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি 9টা নির্বাচন লড়ল, 9 নির্বাচন লড়েছে। প্রতিটা নির্বাচনে আমাদের ঘোষণাপত্রে রাম মন্দিরের কথাটা ছিল। এটা আজকে আবিষ্কার করা হয়নি। আজকে যে বলছেন যে হঠাৎ এই লোকসভা ইলেকশনের জন্য রামকে পাওয়া হয়েছে, এটা একটা এই ধরনের মিসরিপ্রেজেন্টেশন। আমরা রাম নিয়ে কথা বলেছি, রামের যে গুরুত্বটা আছে ভারতের অস্তিত্বের জন্য, সেটা আমরা চিরকাল বলে এসেছি। আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে সেলিমদার যে কেরালার রাজ্যসভার সংসদ একজন জন ব্রিটাস, তিনি বলছেন আমরা বিজেপির রামে বিশ্বাস করি না, আমরা গান্ধীজির রামে বিশ্বাস করি। কিন্তু 30 বছর ধরে রাম মন্দির নির্মাণের বাধা দিতে যদি কারা ছিল, তারা হচ্ছে এই লাল ঝান্ডাওয়ালারা, এবং তার জন্য আমরা গর্বিত। আমার প্রশ্ন অ্যাকচুয়ালি সবার কাছেই, তো যেরকম ভাবে যে পারবেন দেবেন। আমার বক্তব্য যে এই নির্বাচনের আগে যে আমাদের আলোচনা বা রাজনীতি আমরা কেন করি। আমাদের আগে যে সমাজ ছিল, জঙ্গল থেকে আমরা সমাজ তৈরি করেছি। বেদনা, কে খেতে পাচ্ছে না, কে চাকরি পাচ্ছে না, কার কোথায়, এমনকি জাত পাত সব জায়গায়। তো সরাসরি প্রশ্নটা হচ্ছে যে কেন তাহলে এগুলোকে নিয়ে আলোচনা না করে এখন আমরা এই ধর্ম নিয়ে নির্বাচনের আগে চিন্তা করছি। আমাদের প্রতিশ্রুতি হওয়া উচিত যে এরপর কোনো জাত নিয়ে কারো দুঃখ থাকবে না। জাতটা কিভাবে উঠবে বা পদবীর কি প্রয়োজন বা এই সবগুলো প্রশ্নটা হচ্ছে হাসপাতাল বা প্রশ্নটা হচ্ছে শিক্ষাক্ষেত্র, এইসব নিয়ে না চিন্তা করে এই মুহূর্তে আমরা কেন এইসব ধর্ম নিয়ে আলোচনা করছি, এটা কেন আমাদের নির্বাচনের আগে প্রতিশ্রুতি হচ্ছে। একবার আরেকটা প্রশ্ন নিয়ে নেবো, হাত তুলেছে বল। আগে যে আপনারা প্রথম প্রশ্নটা করলেন সেটার রিফ্লেক্টে কিছু বলা, হ্যাঁ দুই পয়েন্টই বলো, অসুবিধা নেই। কথা হচ্ছে আপনি ওই প্রশ্নের উত্তরটা কয়েকটি জায়গায় ভুল দিলেন। তার কারণ আপনি যখন বললেন আমি জোট করেছিলাম আইএসএফ এর সাথে এবং বললেন নওশাদ সিদ্দিকের না, তখন কিন্তু নওশাদ সিদ্দিকী ফোর ফ্রন্টে ছিল না, আব্বাস সিদ্দিকী ছিল। আব্বাস সিদ্দিকী আপনার ক্যাম্পে, আব্বাস সিদ্দিকী ছিল। আপনি বললেন যে ওরা মাথায় টুপি পরে দাঁড়িয়ে আছে, তাই জন্য ইসলামোফোবিয়ার কথা বললেন। আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন যে এই আব্বাস সিদ্দিকী যার সঙ্গে আপনারা ওরা জোট করেছিলেন, আপনাদের সব সবাই আব্বাস সিদ্দিকী যেত। বাংলাদেশে একটা দাঙ্গা হয়েছিল শারদ উৎসবের সময়, তখন মেন ইস্যুটা কিছু, দাঙ্গাটা শুরু হয়েছিল কোথা থেকে? দেখা যাচ্ছে যে দুর্গার যে মণ্ডপ সেখানে বলছি সেইখানে এই ঘটনা থেকে পুরো বাংলাদেশ জ্বলে গেছিল। আমরা জানি না এটা আদৌ কে করেছিল। আব্বাস সিদ্দিকী সেরকম একটা কমেন্ট করেছেন যে হিন্দুদের কোতল করা হবে এখানে ওপেনলি। কখনো সিপিএম পার্টি তার বিরুদ্ধে একটা কথাও বলেছে? বলেনি। একদম ঠিক কথা, প্রশ্ন ঠিক, কিন্তু উত্তরটা জানা আছে আপনার, তা বললো আর যা জানেন তারা বলেন এটা বলা উচিত। লাস্টে সেন্টেন্সে বললেন কখনো আপনারা সিপিএম পার্টি এটাতে প্রতিবাদ করেনি। প্লিজ প্লিজ প্লিজ, আপনি শুনেছি আপনার, এটা তো মিথ্যে কথা, পরিষ্কার বলছে। প্রশ্নটা আগে উত্তর দেবো, তো লাস্টটা মিথ্যে কথা। ওইটা ভিডিওতেও বলেছিল স্টেটমেন্ট। তারপরে সিপিআইএম থেকে আমরা কন্ট্যাক্ট করি, আমি নিজে, এবং তারপরে একটা রিটেন স্টেটমেন্টও জারি করে যে এটা আমার ভুল বলা আছে, এরকম বলা উচিত নয়।
পুরোটা জানতে হয়। এক, দুই, কিন্তু আগের প্রশ্নটা ছিল যে কেন আব্বাস সিদ্দিকী সামনে ছিল, কেন নওশাদ সিদ্দিকী ছিল না? কখন শাহজাহান সামনে থাকবে, কখন অভিষেক সামনে থাকবে, সে দল ঠিক করে, আমরা ঠিক করি, আমরা ঠিক করি, আমরা দলের সঙ্গে করেছি, ব্যক্তির সঙ্গে নয়। তোহা সিদ্দিকী ফুরফুরা চলো, গোটা তৃণমূল কংগ্রেস জন্ম হলো পশ্চিমবঙ্গে, ফুরফুরাকে রাজনীতির সেন্টার স্পেসে নিয়ে আসাবো। আর সিপিআইএম সংযুক্ত ফ্রন্ট করলো এসএলের সঙ্গে, ফুরফুরা থেকে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীকে বার করে ব্রিগেডে নিয়ে আসা হয়েছিল। বামপন্থীদের কাজ হচ্ছে তাকে মেন স্ট্রিমে নিয়ে আসা, আর আমাদের মেন স্ট্রিমে নিয়ে ফুরফুরা নিয়ে যাওয়া নয়। এখানে হচ্ছে তফাৎ, এটা বুঝে নিতে হবে। এবং এখন আজকের দিনে কথা বলছি, এটাকে হোয়াট এভার বলে। তখন কি হয়েছিল, আগে কি হয়েছিল, আমি জানি আব্বাস সিদ্দিকী, আমি কিন্তু ডিফেন্ড করবো না। এই আইএসএফ তৈরি হওয়ার আগে শুধু বাংলাদেশ কেন, এখানে যেসব বক্তৃতা করেছে মিসোজিনিস্ট, মহিলাদের সম্পর্কে, ধর্ম সম্পর্কে, আমরা তার এখতিয়ার নেব কেন? প্লিজ। কিন্তু যখন আমি আমার মঞ্চে ডাকছি, যখন সমঝোতা করছি, আমি যে এগ্রিমেন্ট করছি তার উপর দাঁড়িয়ে আছে কিনা তার উপর নির্ভর করে। এক, কিন্তু এখানে একটা ওই যে আগে যেমন বললো না, একজন অধ্যাপক বললেন, অধ্যাপক আপনি তো, হ্যাঁ, ওই মহাকালী মন্দিরে চলে গেল সীতারাম ইয়েচুরি। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আরএসএস এর ট্রোল ব্রিগেড যেটা বলবে সেটাকে এখানে প্রেজেন্ট করা হবে? প্লিজ শুনুন, জানা দরকার। হায়দ্রাবাদে, অন্ধ্রপ্রদেশে, পাঞ্জাবে আমাদের এখানে রবীন্দ্রনাথরা চালু করেছিলেন, বিভিন্ন সিজনে কিছু সিজনাল ফেস্টিভ্যাল হয়, যেখানে ধর্মগুরু ধর্মমন্দির বাদ দিয়ে ফুল দেখলেই কালী বা শিবের ভক্তি মনে পড়বে, এটা ফুল, ওটা আরএসএস ওইভাবে দেখাচ্ছে। ওটাকে বলে, দিল্লিতে এরকম হয়, ফুলওয়ালি কা সেহরা। শুনুন, না জানলে অপরাধ নয়, জানাটা ভালো। শুনুন, ফ্লোরালিটি শুনুন, ওটা হচ্ছে ফুলের উৎসব। এখানে যেরকম হয় ভাইপো হলে, ছেলে মেয়ে হলে মুখ্যমন্ত্রী বিখ্যাত হয়ে যায়, সেরকম শুনুন, টিআরএস সরকার আসার পরে টিআরএস এর যে মেয়ে, মানে মুখ্যমন্ত্রীর যে মেয়ে আমাদের লোকসভায় আমাদের কলিগ ছিল, সে এটাকে প্যাট্রনাইজ করে, কোলাবোরেট করে, ব্র্যান্ডিং করে এই ফেস্টিভ্যালকে আরো বেশি বড় করেছে। সেখানে সবাই যায়, এটা হচ্ছে বসন্ত আসার সময় বিভিন্ন ধরনের ফুল নিয়ে উপরে নিয়ে এসে যাওয়া হয়। শুনে নিন, আপনি একটা ঘর কুপমণ্ডুক কেন, এক একটা জায়গায় এক এক রকম হয়, কুপমণ্ডুক খারাপ বললেন নাকি? কুপমণ্ডুক একটা প্রবাদ, এটা একটা প্রবাদ, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি শব্দ বলুন? আমি আন্ধ্রপ্রদেশ সম্পর্কে বলছি, আমি বলছি একটা ট্রোল ব্রিগেডের, আরএসএস এর ট্রোল ব্রিগেডটা যে আইপিএ তো ব্যবহার করে, এবং সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত হবে, করতে পারেন, আমরা টেলিভিশন চ্যানেলে বলতে পারেন। না, কেন ওটা হচ্ছে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, ওখানে কোনো ধর্মের যোগাযোগ নেই। পরে আরএসএস ওটাতে তিলক লাগিয়ে দিয়ে বলেছে অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে। চ্যালেঞ্জ, সার্চ গুগল। এক মিনিট। আচ্ছা, একটু দাঁড়িয়ে রাজস্বীদা, আমি খুব তাড়াতাড়ি প্রশ্নটা রেখে দেবো। সেটা হচ্ছে যে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের ছাত্র, এবং প্রচন্ড তাড়াতাড়ি প্রশ্নটা রাখছি। গুরু হিসাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি গোয়েবেলস আছেন যে মিথ্যা একটা কথা বলতে সেটাকে সত্যি হিসাবে করে দেওয়ার একটা চেষ্টা, এইগুলো যে নিছকই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে না, এই বিষয়টাকে কি আপনি অস্বীকার করতে পারেন শোভন বাবু? সামনেই নির্বাচন, তো আপনার খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে হয়তো সেই নির্বাচনে, নিশ্চয়ই না, খুব ভালোভাবেই বলেন আপনি। এখন ব্যাপারটা হচ্ছে, যদি হিন্দু যাই বিশ্বাস মানুষের মধ্যে থাকে, সেটাকে আপনি আফিং হিসেবে দেখেন, সেটা আপনার রাইট টু ডু সো, আপনার এক্স্যাক্টলি না, আপনি শুনুন। কিন্তু রাম কাল্পনিক হোক কি রাম কোনো ইতিহাসের কোনো চরিত্র হোক, সেটা গুরুত্বপূর্ণ না। আজকে আমরা যে ভারতবর্ষ বলে যেটাকে জানি, সেটাও আপনি বলতে পারেন পুরোটাই কাল্পনিক। আপনার কাছে উত্তর হতে পারে যে এটা ইজ আ সর্ট অফ অ্যাবস্ট্রাক্ট সেকুলার টেরিটোরিয়ালিটি, সেটা তো আপনি বলতে পারেন। অনেকে বলে যে ভারতবর্ষ তৈরি হয়েছে এখানে যে তীর্থস্থান আছে, which is why we call it a sacred geography, হ্যাঁ। আর রাম হচ্ছে is part of that larger manifestation, এটার একটা অংশ, it's not the entirety, এটা একটা ছোট অংশ। আজকে অনেক লোক বলতে আরম্ভ করে দিয়েছে ইউনিফর্মিটি, সবই ইউনিফর্মিটি। আমরা যেন একটাই ভগবানকে বিশ্বাস করা উচিত, একটা
একটাই ধর্ম এই করা উচিত, একটাই, সবাই শাক্ত শৈবাইট সব 1 মিলিয়ন হয়ে এক ধরনের বিশ্বাস হওয়া উচিত। এটা কোথা থেকে এটা পেয়েছেন আপনি বলুন, এটার উৎসটা কোথায়? where is the origin of this misconception? না সেটা সাহিত্যে না, রাজনীতিতে আপনারা এটা এনেছেন। রাজনীতিতে এনে আপনি বলুন এটা কোথায় আছে, কোথায় বলা আছে? ভারতীয় জনতা পার্টি কোথায় বলেছে? ভারতীয় জনতা পার্টি কোথায় বলেছে? where has it said it? আমরা জাস্ট আর তিনটে প্রশ্ন নেব। আমি বলতে চেয়েছি সেলিমদা বেরিয়ে যাবেন। সেলিমদা যেহেতু পরে বলেছেন, অনেকগুলো বাক্যবান এসছে। তো প্রথম কথা, আমি সেলিমদার যে মতাদর্শ সেটা রিলিজিয়াস ইজ আফিং, তো ধর্ম আফিং। আমি সেলিমদার কাছে খুব বিনয়ের সাথে জানতে চাইছি, সেলিমদার দল এক এক সময় এক এক রকম অবস্থান নিয়েছে। আমরা দেখেছি সুভাষ চক্রবর্তী যখন তারাপীঠে মা তারার কাছে পুজো দিতে গিয়েছিলেন, পার্টি থেকে তাকে ভর্ৎসনা করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন এবং রাজ্যের মন্ত্রী ছিলেন, তিনি হজ করবার পারমিশন পেয়েছিলেন। এবং সেলিমদাকেও, আমি যদি ভুল না করে থাকি, সম্ভবত ফটোশপ নয়, গত লোকসভার আগে সেলিমদাকে আমরা দেখেছিলাম কপালে তিলক আঁকা একটা ছবি, আর ফটোশপ ছিল। আরেকটা রায়গঞ্জে আপনি প্রচারেও গিয়েছিলেন একটি জায়গায়, এবং সবই যদি, আর সেলিমদা যেটা বলছেন এটা বিতর্ক রয়েছে, এটা ঘটনা যে কালী মন্দির নয়, কিন্তু সেটা একটা রিলিজিয়াস কালচারাল ফেস্টিভ্যাল ছিল। সেখানে প্রথা অনুযায়ী ধর্মীয় দেবতার উদ্দেশ্যে সেই মাথায় যে মাটির কলস, সেটা শুধু ফ্লোরাল ট্রিবিউট ছিল না, মাটির কলস ছিল। সেটা হায়দ্রাবাদের একটা অনুষ্ঠান ছিল, সেটা কেরালের অনুষ্ঠান নয়, এটা সত্যি কথাই। মুশকিল হচ্ছে যে আমরা এত কথা বলছি, সেলিমদা আমাদের বললেন যে আমরা কমিউনাল, বিজেপির সাথে হাত ধরেছি, ইত্যাদি ইত্যাদি অনেক কথা, যদিও 89টা সকৌশলে চেপে গেলেন। আচ্ছা, আমরা খুব খারাপ, আমরা বিজেপির সাথে হাত ধরেছি। তো একজন মানুষ খুব ভালো, মাত্র 1.5 বছর আগে বিজেপিকে ছেড়ে এসেছিলেন, তিনি প্রচন্ড ধর্মনিরপেক্ষ, এত ধর্মনিরপেক্ষ যে কদিন আগে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেখানে প্রধান বক্তা হিসেবে মোহাম্মদ সেলিম ছিলেন। তার উদ্বোধক ওনার দলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ডেকেছিলেন কাকে জানেন? উদ্বোধক হিসেবে নীতিশ কুমারকে। এত বড় ধর্মনিরপেক্ষ, এত ধর্মনিরপেক্ষতার চর্চা, যে নীতিশ কুমারকে ডেকেছেন তার 5 দিনের মাথায় পাল্টি খেয়ে চলে গিয়েছেন। তো আমার মতে পরিষ্কার, আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকে নিজের রেফারেন্স ফ্রেম থেকে নিজের অবস্থানকে ব্যাখ্যা করছেন। নিজের অবস্থান একমাত্র সঠিক আর বাকি সকলের অবস্থান ভুল, এটাও খুব একটা রাজনৈতিক প্রত্যুৎপন্নমতিত্ব বলে মনে হয় না। কারণ দিনের শেষে মানুষ শেষ কথা বলে বলেই আমরা বলছি না যে আমরা 235 দিনে মানুষ বলে দিচ্ছে কালের অবস্থান কোথায় আছে। একটা প্রশ্ন, 2 বাক্যের প্রশ্ন অরূপ স্যার এবং মনোজিৎ স্যারের জন্য। 2 বাক্যের প্রশ্ন, সেটা হচ্ছে রাম মন্দির নির্মাণের উল্টো দিকে দাঁড়িয়ে জগন্নাথ মন্দির নির্মাণের যে রাজনীতি, সেই রাজনীতিটিকে আপনারা আমরা কোন ধর্মের বিরোধী নই, আমরা ধর্ম পালনে বিশ্বাসী, কিন্তু আমার ধর্ম অন্যের ধর্মকে আঘাত করে তৈরি করায় বিশ্বাসী নয়। আমার ধর্ম নিজের ধর্মাচরণে বিশ্বাস করা। নিজের ধর্মতে আপত্তি নেই, সরকারের মন্দিরে আপত্তি আছে। আমরা নাস্তিক নই, আমাদেরকে জোর করে প্রমাণও করতে হবে না যে আমরা নাস্তিক। আমরা ভগবানে বিশ্বাস করি। একটা প্রশ্ন, এটা ভালো বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হচ্ছে, সেটাই বজায় থাক। শেষ প্রশ্ন, চোখ আঁকা আর মাথায় হিজাব দেওয়া, দুর্গার চোখ মাথায় হিজাব দেওয়া ধর্মনিরপেক্ষতা প্রমাণের চেষ্টা, এটা উনি বলেছেন। কিন্তু মাওবাদী গুজরাট রথের গুজরাট যে দাঙ্গা, সেটার পরে মোদিকে ফুল পাঠানো, ওই পিনারাই বিজয়নও ফুল পাঠিয়েছেন, মানিক সরকারও ফুল পাঠিয়েছেন। মুশকিলটা হচ্ছে আজকে এই যে সিলেক্টিভ অ্যামনেসিয়া কি হচ্ছে, নন্দীগ্রামকে যারা আবার নতুন পাশে, পুরনো ফটোটা তো মানুষ বুঝতে পারে না, তার জন্য আজকেও নন্দীগ্রাম শুনলে পুরনো ভাটা বেরিয়ে আসে। যারা বলেছিল লাঙল যাদের জমিয়তাদের, ওরাই বলতো আগে, এখন ওদের তেষ্টামিত্তে চাষির রক্ত লাগে। এই জন্য এই বাংলায় নতুন করে রচিত হয়েছে।